চলুন একটা গল্প শোনা যাক। গল্পটা শুনতে হলে আপনাকে যেটা করতে হবে তা হলো আপনাকে পুরোপুরি স্থান, সময় ও প্রাতিষ্ঠানিক সচেতন মন সম্পর্কে পুরোপুরি অজ্ঞ হয়ে যেতে হবে। কেবল নিজের ভিতরের উপলব্ধির দরজা খুলে দিতে হবে, যেন সেই দরজা থেকে গল্পের নির্যাস দিয়ে তৈরি মহাকালের সরাব আপনার মস্তিষ্কে প্রবেশ করতে পারে। তাহলে শুরু করা যাক গল্পটা। ছোট্ট একটা আলোকপিণ্ড, যেটি কিছুক্ষণ ধরে লোকটার চোখের সামনে ঘুরছে। আলোকপিণ্ডটা দেখতে যথেষ্ট কুৎসিত হওয়া সত্ত্বেও লোকটা তার ডান হাত দিয়ে ধরতে চাইল। সাথে সাথে ডান হাতটা ধরার উত্তাপ সহ্য করতে না পেরে ছেড়ে দিল, কিন্তু লোকটার যে তা নিতেই হবে, তাই বাম হাতটা সেই আলোকপিণ্ডের দিকে প্রসারিত করল। অবশেষে আলোকপিণ্ডটা তার হস্তগত হলো। ওই দিন রাতে লোকটা স্বপ্নে দেখলো রাক্ষসী ধরনের কিছু একটা খুব আগ্রহের সাথে কিছু যুবক যুবতীর দেহ তার ধারালো দাঁত দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলছে, আর সেই রাক্ষসীর দাঁত থেকে অনর্গল রক্ত ঝরছে। সেই রাক্ষসীকে কেন যেন তার খুব চেনা চেনা মনে হয়। বোধ হয় রাক্ষসীটির সাথে তার পূর্ব পরিচয় আছে। সে বুঝলো না কেন এমন হচ্ছে। পরের রাতেও সে একই স্বপ্ন দেখলো। এবার দেখলো একটি লোক, যাকে খুব ভালো করে দেখা যাচ্ছে না। রাতে ও সে স্বপ্ন দেখলো ধোঁয়াশার মধ্যে যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে লোকটা ফিসফিস করে কিছু বলছে। এরপরই দৃশ্যপাট পাল্টে গেল। দেখা গেল কিছু পরিত্যক্ত নগরীর ছবি, যেখানে অগণিত মানুষের লাশ পড়ে আছে। গল্পের এই অংশটাকে মনে করে রাখো, পরে মনে রাখো। জোয়ারের স্রোতের মতো হাজারো ছাত্র জনতা একটা মিছিল ধীরে ধীরে নগরীর কেন্দ্রের দিকে ধেয়ে আসে। এই মিছিলে এত ছাত্র জনতা কেন? ভাবছে এক পুলিশ কর্মকর্তা, আর ভাবছে কত গুলি খরচ করলাম, কিন্তু ওরা একটুও পিছু হলো না। তিনি ভয় ভয়ে অন্য পুলিশ কর্মকর্তাদের মুখের দিকে তাকালেন। তাদের মুখচ্ছবিতে ও ভয়ের ছাপ স্পষ্ট। তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও ভয় পাচ্ছে কেন? পাশাপাশি তাদের মস্তিষ্ক কেমন যেন অকেজ হয়ে পড়ছে। তাদের মনে হচ্ছে এই আন্দোলনকারী ছাত্র জনতা এই দুনিয়ার কেউ নয়, আর এই দুনিয়ার কেউ হলেও তাদের মধ্যে কিছু একটা আছে বা হঠাৎ করে এসেছে, যার ফলে গুলিকে তারা থোড়াই কেয়ার করছে। হঠাৎ করে পুলিশদের শিবির জুড়ে একটা বৃহৎ আলোকপিণ্ড তাদের ঘিরে ফেলল আর তাদের গ্রাস করে দিল। এখন আর পুলিশরা ভয় পাচ্ছে না, তাদের গুলি চালাতে প্রচন্ড ইচ্ছে হচ্ছে। এই ইচ্ছে ছাত্র জনতার গুলি করে ধ্বংস করে দিল। এরপর শুরু হলো ব্রাশ ফায়ার। গল্পের শুরুতে মনে আছে লোকটি আলোকপিণ্ড পাওয়ার পর থেকে অদ্ভুত স্বপ্ন দেখত। লোকটা এখন একটা অন্ধকার কক্ষে চুপচাপ বসে আছে। হঠাৎ করে কক্ষে আলো জ্বলে উঠল। লোকটা তখন খেয়াল করলো কক্ষে তিনি একা নন। তিনি একটা বড় টেবিলের দুপাশে রাখা বেশ কিছু চেয়ারের একটাতে বসে আছেন, আর বাকি চেয়ারগুলোতে বসে আছেন তারা, যাদেরকে তিনি পরপর 2 রাত স্বপ্ন দেখেছিলেন। এর মধ্যে রাক্ষসীর মতো ওই মহিলাটার গলায় 2024 নামে একটা সংখ্যা লেখা, আর সেই সংখ্যা সেই লোকটা ধোঁয়াশার মধ্যে যার মুখটা ভালো করে দেখতে পারেননি, তার গলায় ঝুলছে 1939 থেকে 1945 নামে আরেকটি সংখ্যা। তার হঠাৎ করে মনে হলো হয়তো তার গলায় ও কোনো সংখ্যা লেখা। এবার তার চোখ গেল নিজের গলায়, যেখানে লেখা 1969। এবার খেয়াল করলেন কক্ষের অন্যান্য চেয়ারগুলো ফাঁকা। তবে এটা বুঝলেন এই চেয়ারগুলোতে কেউ আগে বসেছিল, কারণ তার চেয়ারে যেমন তার নিজের নাম লেখা আছে, অন্যান্য চেয়ারগুলোতেও সেরকম কিছু নাম লেখা আছে। এবার বুঝলেন কক্ষে কেউ ঢুকছে, কারণ দরজার ওপাশ থেকে পদশব্দ শোনা যাচ্ছে। সেই পদশব্দের মালিক দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। অমনি তারা 3 জন দাঁড়িয়ে গেলেন এবং মাথা নামিয়ে সালাম ঠুকলেন। মনে হচ্ছে যিনি ঢুকলেন তিনি এদের মালিক। মালিক গোছের সেই লোকটা কালো মুখোশ দিয়ে মুখ ঢেকে রেখেছে, যার ফলে তার পরিচয় পর্দার আড়ালেই রয়ে গেল। তিনি খুব ঠান্ডা গলায় বললেন, আহ, রক্তে কি স্বাদ, তোমরা বুঝবে না, কিন্তু না বুঝেও আমার জন্য যে কাজ করেছো তার জন্য ধন্যবাদ। তোমাদের পাওনা আমি বুঝিয়ে দিয়েছি। এই কক্ষের বাইরে যতদিন তোমরা ছিলে ততদিন তোমরা অসীম ক্ষমতার মালিক ছিলে, আর এই ক্ষমতা তোমরা পেয়েছো আমার পাঠানো আলোকপিণ্ড গ্রহণ করে। এবার দাও দেখি তোমাদের রক্ত ব্যাগগুলো। এবার মালিক গোছের সেই লোকটা অনেকক্ষণ ধরে 3টা ব্যাগের রক্ত কি একটা মেশিনে ঢেলে পরীক্ষা করে ঘোষণা দিলেন, 21 শতাব্দীর রক্ত ছিনতাই প্রতিযোগিতায় প্রথম হয়েছে 1939 থেকে 1945, দ্বিতীয় হয়েছে 2024, তৃতীয় হয়েছে 1969। তোমাদের সবাইকে ধন্যবাদ। তবে কি জানো, মিশরের এক তরমুজ ব্যবসায়ীর মতো কেউ আমাকে খুশি করতে পারেনি। এবার রইল গল্পের শেষ দৃশ্যপট।
যেখানে এক বিরাট গোরস্থান দেখা গেল। এই গোরস্থান এত বড় যে মনে হলো 100টা গ্যালাক্সির সমান আয়তন হবে। সেই গোরস্থানেই এতক্ষণ বসেছিল আমাদের গল্পকথক, আর সেই গোরস্থানে পড়ে থাকা একটা ডায়েরিতে এই গল্পটা লেখা ছিল। গল্পের শেষে একটা লাইন বোল্ড করে লেখা। লাইনটা এমন: এটি সেই সমস্ত মুসাদের সমাধি যারা নিজেদের রক্ত ফেরাউনদের ব্লাড ব্যাংকে জমা দিয়ে মহাকালের গোরস্থানে শুয়ে আছেন। সমাপ্ত।